আসসালামু আলাইকুম, অ্যানালাইসিস রোডম্যাপের আজকের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসটা করব। প্রত্যেকটা অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসের লক্ষ্য একটাই থাকে, তোমাকে প্রতিটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়া এবং সেগুলোর ইনস অ্যান্ড আউটস একটু তোমাকে জানানো যে তুমি কেমনে পড়বা, পরীক্ষায় কোন আঙ্গিকে কোশ্চেন আসবে। এই ক্লাসটা করার পরে তোমার মূল দায়িত্ব হবে অবশ্যই এই সাবজেক্টের যেই ডিসপ্যার মেডিজে আছে সেখান থেকে অবশ্যই সিকিউগুলো সলভ করতে থাকা এবং এনশিওর করা যে আমরা যে টপিকগুলো বলছি সেগুলো তোমার ভালো মতো পড়া হয়েছে নাকি না। চলো শুরু করি। ওকে, সো আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পার্ট আজকে আছে। আজকের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে কি আসে? পরিবেশ রসায়নের যদি আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো নিঃসন্দেহে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, অ্যামাগার বক্র, ঠিক আছে, এবং এই যে পেষণ গুণাঙ্ক জেট বের করা, ঠিক আছে। সো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এখানে তোমাকে ডিরেক্ট গ্রাফও দিয়ে দিতে পারে, এরকম অ্যামাগার বক্রের মতো করে গ্রাফ দিয়ে দিতে পারে, গ্রাফ থেকে কোশ্চেন করতে পারে, উদাহরণ দিতে পারে, এনিথিং গোস। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এটা লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের বাকি যেগুলো আছে, বাকি যত ম্যাথ আছে সবগুলোর মধ্যে আমি কয়েকটা সূত্র বলি। ডালটনের আংশিক চাপ সূত্র, তারপরে হলো গ্রাহামের ব্যাপন সূত্র, তারপরে হলো চার্লসের সূত্র, তারপর হলো বয়েলের সূত্র, তারপর হলো গেলুসাকের সূত্র। এগুলো প্রত্যেকটা সূত্র ভিত্তিক ম্যাথ, বাট এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডালটনের আংশিক চাপ সূত্র, মিশ্রণের চাপ নির্ণয়। দুইটা যদি একসাথে করে দিই, দুটো যদি আলাদা করি, চাপের আংশিক চাপের যে ব্যাপারটা এখান থেকে কোশ্চেন আসে। গ্রাহামের ব্যাপন সূত্রের ক্ষেত্রে ওই যে একটা কলাম দিয়ে আছে না, যে এখানে আমি অ্যামোনিয়া রাখলাম, এখানে আমি HCl রাখলাম, কত দূরে আমাদের এখানে হলো ধোঁয়া সৃষ্টি হবে, এই ম্যাথটা করে যেও। আর মিশ্রণের মোট চাপ নির্ণয়, এটাও তো ডালটনের আংশিক চাপ সূত্র, এটা আমরা পারবো। কিন্তু PV = nRT সূত্র ভিত্তিক ম্যাথ, এটা ইম্পর্টেন্ট। এবং ভাইয়া PV = nRT সূত্র ভিত্তিক ম্যাথ মানে ডিরেক্ট দিবে না, এখানে n এর মান তুমি W/m বসায় করতে পারো, যে এখানে এত গ্রাম আছে, এটা চাপ কত, এটা তাপ কত, কত চাপ দিলে এটা চাপ তাপ এত হবে, কত তাপ দিলে এটা চাপ হতে হবে, এখানে এত চাপ আর তাপ, এটাতে কত গ্রাম এটা আছে, এটার আণবিক ভর কত, অর্থাৎ এই পুরো সূত্রটা, অর্থাৎ PV = W/m/T। এখানকার আমি যে কোনো রাশি তোমার কাছে চাইতে পারি, তোমাকে বের করতে হতে পারে। এবং এখানে r এর মানটা একটু মনে রাখিও যে r এর মানটা কিন্তু 0.081 দিয়ে করতে হবে। কিন্তু t এর মান কত থাকে, p এর মান কত থাকে, আর v এর মান কি এককে থাকে, এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের অনুবন্ধী অম্লক্ষারের জিনিসটা কিন্তু প্রচুর আসে। অনুবন্ধী অম্লক্ষার এবং আমাদের ওই যে অ্যাসিড ক্ষারের যে তত্ত্বগুলা, কোন তত্ত্ব অনুযায়ী এটাকে আমরা অম্ল বা ক্ষার বলবো, এটা আসে। এর বাইরে বাকি কোনো কিছু লাগে না, যে সিলিন্ডার রে গ্যাস সংরক্ষণের জিনিসটা একটু পড়ে যেও, গ্রিন হাউস গ্যাস একটু পড়ে যাও, বাট বাকি যা কিছু এগুলো লাগে না, সাধারণত এখানে ডিরেক্টলি ম্যাথ দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে, সেটা হলো জৈব রসায়ন। ড্যাম ভাই, জৈব রসায়ন থেকে সাধারণত আমরা প্রেডিক্ট করতে পারি যে দুইটা সিকিউ থাকবে। হ্যাঁ, আমি তোমাকে যে টপিকগুলো বলবো এগুলা থেকে মেজরিটি কোশ্চেন্স থাকে যাবে, আমি এইদিকে তাকাবো না, আমি তাও ডিরেক্টলি বলে দিব মুখে তোমাদেরকে। যে কয়টা টপিক বলবো এই কয়টা টপিক ভালো মতো পড়ে যাবা, তাহলে অ্যাটলিস্ট একটা সিকিউ ফুল পারবে। মনে রাখতে হবে জৈব যৌগ টপিক যখন আমি তোমাকে বলবো, তোমাকে ধরো সে টু সে আমি বলছি যে ওজনীকরণ, তোমার বইতে ইথিন দিয়ে আছে, সে টু সে ইথিন বা প্রোপিন দিয়ে আছে, তুমি যাতে এটা বিউটিন, বিউটাইন, প্রোপাইন, ইথাইন সবগুলা দিয়ে পারো। অর্থাৎ ওজনীকরণ বলা মানে ওজনীকরণের এভরিথিং। এবং আমি যদি বিকারক চেঞ্জ করি, আমি যাতে উৎপাদটা বের করতে পারি, অথবা উল্টাও যদি হইতে পারে যে উৎপাদ থেকে যাতে আমি বিকারকে আসতে পারি, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে আমাদের প্রথমত লাগবে হলো SN1 SN2 বিক্রিয়া, E1 E2 বিক্রিয়া, বেনজিন বলয়ের ওরিয়েন্টেশন অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা এবং মেটা নির্দেশকের বিক্রিয়ার ক্রিয়া কৌশল, বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, গেল, এগুলো হলো একটা টপিক। এরপর আসলো ওজনীকরণের ভাইস ভার্সা, এই দিক থেকে এদিকে যেতে পারি, ওই দিক থেকে ওইদিকে আসতে পারি, গেল। এর পরবর্তীতে আমরা কি পড়বো? আমরা পড়বো হলো অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ, 2,4-DNP, অ্যালডোল কেনিজেরো বিক্রিয়া, তারপর হলো অ্যালডিহাইড মূলকের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তারপরে অ্যালকাইনের অম্লধর্মিতা, এটা আমরা পড়বো। এর পরবর্তীতে কি পড়বো বলো দেখি? গ্রিগনার্ড বিকারকের এভরিথিং খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। আমি যে টপিকগুলা বললাম এগুলা পড়লে মোটামুটি তোমার একটা সিকিউ 100% কনফার্ম। এর বাইরে তুমি যদি পড়তে পারো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এগুলোর মধ্যে থেকে সাধারণত থাকে। বাকি যে টপিক এখানে লেখা আছে, আমি তোমাকে জাস্ট একটু সরে যাচ্ছি, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও,
কারণ টপিক অনেকগুলো আছে, 60টা বলতে বলতে ক্লাসের টাইম অনেক লেন্দি হয়ে যাবে। তো স্ক্রিনশট তুলে নাও, এটা দেখো, এটা দেখো, এই স্ক্রিনশট তুলে এখান থেকে যে টপিকগুলো দিয়েছি এগুলো পড়লেই হবে। কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু 100% পড়ে যাইতে হবে, কোনো কথা নাই কিন্তু, একদম ফুল অন 100% পড়ে যাইতে হবে যে টপিকগুলো বললাম, কারণ দুটো সৃজনশীল সাধারণত ওই টপিকগুলো থেকেই কভার হয়ে যায়। এখন আসলে হলো আমাদের পরিমাণগত রসায়ন। এটা হলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এটার প্রথম ও প্রধান ও সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো জারণ বিজারণ। জারণ বিজারণ, এই যে কোথায় গেল, এই যে অ্যাসিড, আরে বাড়া এই তো জারণ বিজারণ, ঠিক আছে। জারণ বিজারণ, জারণ বিজারণ সমতাকরণ, জারণ বিজারণ সমতাকরণের মাধ্যমে এই যে Fe দিয়ে K2Cr2O7 KMnO4 আবার H2C2O4 দিয়ে আয়োডোমিতি আয়োডিমিতি যা যা আছে জারণ বিজারণের যা কিছু আছে ভাইয়া খুব ভালো মতো করতে হবে। যে কোনো সমতাকরণ যাতে তুমি পারো, যে কোনো কিছুর পিওরিটি তুমি নির্ধারণ করতে পারো, হোক সেটা আয়রন, হোক সেটা H2C2O4, হোক সেটা KMnO4 দিয়ে, হোক সেটা K2Cr2O7 দিয়ে, হোক সেটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, তুমি যাতে এটা প্রত্যেকটা কেসেস পারো। এটার জন্য পার্সোনালি আমাদের হাজারি স্যারের বইয়ের যে কেমিস্ট্রি পার্টটা আছে সেটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আসি, সেটা হলো যে আমাদের অম্লক্ষার ট্রাইটেশনের ক্ষেত্রে যেটা আসে সেটা হলো যে দুইটা অম্ল, একটা অম্ল দেয় একটা ক্ষার দেয়, দুইটার ভলিউম আলাদা থাকে, ঘনমাত্রা আলাদা থাকে, বলে যে মিশ্রণের প্রকৃতি কি, মিশ্রণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয়, কতটুকু এটা অবশিষ্ট থাকবে, কতটুকু এটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ অম্লক্ষার ট্রাইটেশনটা আসে। আর যেটা আসে সেটা হলো পিপিএম আর পিপিবি-তে ঘনমাত্রা নির্ণয়, বা এক্স পার্সেন্টেজে ঘনমাত্রা নির্ণয়, বা মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয়, প্রত্যেকটার একে অপরের সাথে কনভার্সনটা আমাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা এই জায়গায় আর কোনো কিছু পড়তে চাই, আমাদের সর্বোচ্চ পিএইচটা পড়তে হবে। পিএইচ আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যেটা পড়ছি ওই ধারণাটা দিয়েই এই চ্যাপ্টারের বাকি পিএইচ হয়ে যাওয়ার কথা। সো দুইটা একটু কানেক্ট করে পড়ার চেষ্টা করবা। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, সেটা হলো তড়িৎ রসায়ন। তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি ফুল সিলেবাসের জিনিস পড়াচ্ছেন কেন? আমি এর আগের অ্যানালাইসিস রোডম্যাপগুলো সবগুলাতেই কিন্তু ফুল সিলেবাস পড়াইছি। এটার মূল রিজন এবং লক্ষ্য হইলো আমরা চাই যে তুমি একাডেমিক অ্যাডমিশনের মধ্যে কমন টপিক কিন্তু প্রায় 80%। সো আমি চাই যে তুমি যাতে অ্যাটলিস্ট এইটুকু জানা রাখো যে তোমার অ্যাডমিশনেও যে চ্যাপ্টার তুমি পড়োই না হয়তো বা সেই চ্যাপ্টারটার কি কি ইম্পর্টেন্ট টপিক। সো তড়িৎ রসায়ন থেকে প্রথম ও প্রধান যেটা আসবে ভাই, প্রথম ও প্রধান সেটা হলো আমাদের বিক্রিয়া, কোষ বিক্রিয়া লেখা এবং কোষ বিক্রিয়া লেখার পরে আমাকে বলতে হবে এটা স্বতঃস্ফূর্ত কিনা, এবং তারপরে আমাকে বলতে হবে এটার ইএমএফ কত বা ই সেল কত, অর্থাৎ নানস্ট সমীকরণ সবগুলাই কানেক্টেড। যে কোষ বিক্রিয়া লিখতে পারবে সে ওখান থেকে ইএমএফ বের করতে পারবে, ইএমএফ থেকে সে বের করতে পারবে ই সেল। এবং ই সেলের একটা স্পেশাল কেস রিসেন্টলি আছে, সেটা হলো হাইড্রোজেন সেলের কারণে, হাইড্রোজেন গ্যাস দিয়ে যেটা একটা হয়, আংশিক চাপ দিয়ে ই সেল বের করতে হয়, ওই কেসটা একটু করে যেও। এখানে হলো আমাদের একটা রাইটারের বইতে এই তড়িৎ রসায়নটা খুব কমপ্লেক্স ভাবে দেওয়া আছে, কিন্তু ভালো। সেটা হলো বিপ্লব স্যারের বই, বিপ্লব স্যারের কেমিস্ট্রি যে একটা বই আছে, হ্যাঁ, উনার এই বইটা তোমরা দেখতে পারো যারা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং কোচিং করবা। আর আমাদেরকে পড়তে হবে হলো হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, আর হলো লেড স্টোরেজ ব্যাটারি, প্রত্যেকটা বিক্রিয়া কেন ভালো কেন খারাপ। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আসলে ওই বেসিক্যালি তড়িৎ বিক্রিয়া, কোষ বিক্রিয়া লেখার মতোই, সেটা হলো ধাতব পাত্রকে আমরা ধাতব পাত্রে এটা সংরক্ষণ করতে পারবো কিনা, ঠিক আছে, এটাও বেসিক্যালি ই সেল লেখে করতে হয়। সো এই ওভারঅল আমাদের তড়িৎ রসায়ন। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, অর্থনৈতিক রসায়ন, মনে রাখতে হবে এটা হলো এটা হলো গিয়া টিটিপি, অর্থাৎ চাইনা টুইনা পাস যারা, তারা এটা পড়বে। এখান থেকে আসলে সাধারণত কোশ্চেন আসে না, আসলে অ্যান্সার করা সাজেস্টেড না। সেখানে প্রথমত আমাদেরকে পড়তে হবে হলো ইউরিয়া উৎপাদন, ঠিক আছে। এরপরে আসে হলো চামড়ার ট্যানিং প্রক্রিয়া, এরপরে হলো কাগজ উৎপাদন, সিমেন্ট উৎপাদন, প্রত্যেকটার বিক্রিয়া জানতে হবে, প্রসেস জানতে হবে। কঠিন যদি অনেক বেশি, বাট কিছু করার নাই। ইটিপি কি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা রিসাইক্লিং করব শিল্প বর্জ্যকে, এই বেসিক্যালি ইটিপির সাথেই কানেক্টেড, ঠিক আছে। তারপরে হইল গিয়ে আমাদের ট্যানিংটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কাজ পড়তে পারো। আর ইটিপির সাথে কানেক্টেড করে পড়বা হলো এফজিডি প্লান্ট, এফজিডি
দুইটাই আসলে মানে বর্জ্য নিয়ে কাজ করে, ঠিক আছে? এফজিডি আর এটিপি একসাথে পড়লাম। আর তাহলে যদি আমরা এখানে বলি বাকি যেগুলো আছে রিসাইক্লিং, হ্যাঁ যে কোনো কিছু রিসাইক্লিং ও সেম প্রসেস, হ্যাঁ দয়া গুলাও বা কাটো এই জিনিসপাতি লিখেছো না বুঝুং মাজাং লিখবার কি পরিবেশের উপকার করতেছে, হ্যাঁ। কিন্তু এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ট্যানিং, দ্বিতীয় হলো ইউরিয়া, এরপরে তুমি কাগজ সিমেন্ট এগুলো পড়তে পারো, আর হলো ইটিপি এফজিডি কিভাবে আমরা রিসাইক্লিং করব বা কিভাবে বর্জ্য পরিবেশে উন্মুক্ত করব। এই চ্যাপ্টারটা সাধারণত কেউ অ্যান্সার করে না, বা যারা অ্যান্সার করতে চাও প্রসিড উইথ কশন, ঠিক আছে? নাম্বার সাধারণত দিতে চায় না, আনলেস একদম দেওয়ালে পিঠ থেকে গেছে অন্য কিছু পারতেছি না, তখন এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো, ঠিক আছে? সো এই তো ওভারঅল আমাদের কেমিস্ট্রি এখান থেকে শেষ। কেমিস্ট্রি ক্লাসগুলো তোমার কাছে দেখে মনে হতে পারে যে ভাই এত ছোট ছোট ক্লাস কেন, কারণ চ্যাপ্টারই ভাই পাঁচটা চ্যাপ্টারের হাতে গোনা, পার চ্যাপ্টারের 5টা করে ইম্পর্টেন্ট টপিক বলে দিলে 15টা টপিক মুখে বলতে বা একটু হালকা করে তোমাকে বলে দিতে খুব বেশি সময় লাগার কথা না। আমার ক্লাসের টাইম না দেখে বাবা আমি না হয় 15 মিনিটে বা 10 মিনিটে তোর সব টপিক বলে দিছি, এই টপিক তোর কিন্তু আগামী 15-20 ঘন্টাও শেষ হবে না। সো নিজে ভালো মতো এই টপিকগুলো থেকে ইনশিওর করো সবগুলো পড়া হয়েছে কিনা, সবগুলো থেকে সৃজনশীল সলভ করতে পারো কিনা, সবগুলো থিম পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। এইটুকু ছিল আজকের এই ক্লাসে। আসসালামু আলাইকুম, টাটা।